ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো গণতন্ত্র বা ভোটের মতো শব্দগুলো প্রায় শুনে থাকি, তাই না? কিন্তু এর আসল মানেটা ঠিক কি? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজভাবে বোঝার চেষ্টা করব। আমরা দেখব যে নির্বাচন কিভাবে একটা গণতন্ত্রের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকে, আর কেনই বা এটা আমাদের সবার জন্য এতটা গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 4টে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব আমাদের নির্বাচনের দরকারটা ঠিক কেন। তারপর আমরা দেখব কোন নির্বাচনকে সত্যিকারের গণতান্ত্রিক বলা যায়। এরপরই আসছে রাজনৈতিক প্রতিযোগিতা। এটা কি শুধুই খারাপ, নাকি এর কোনো ভালো দিকও আছে? আর সবশেষে আমরা আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা কিভাবে কাজ করে তার একটা পরিষ্কার ধারণা নেব। চলুন তাহলে একদম প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি। আচ্ছা, গণতন্ত্র মানে যদি জনগণের শাসন হয়, তাহলে আমরা সবাই মিলে সরাসরি দেশটা চালাই না কেন? কেন আমাদের প্রতিনিধি বেছে নেবার দরকার হয়? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু নির্বাচনের আসল কারণটা লুকিয়ে আছে। প্রশ্নটা দেখতে খুব সহজ মনে হলেও এর উত্তর কিন্তু আধুনিক গণতন্ত্রের পুরো কাঠামোটাকেই আমাদের সামনে তুলে ধরে। একবার শুধু ভেবে দেখুন তো, একটা দেশের কোটি কোটি মানুষ যদি রোজকার ছোট বড় সিদ্ধান্ত, যেমন ধরুন নতুন ট্রাফিক আইন বা দেশের বাজেট, এগুলো নিয়ে একসঙ্গে আলোচনা করতে বসত, তাহলে কি হতো? মানে এটা কি আদৌ সম্ভব? না, এটা একেবারেই সম্ভব নয়। কারণ সবার কাছে প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবার মতো সময় বা জ্ঞান কোনোটাই থাকে না। আর ঠিক এই সমস্যার সমাধান হিসেবে এসেছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মানে এখানে আমরা সবাই মিলে সরাসরি শাসন করি না, বরং আমাদের হয়ে কাজ করার জন্য প্রতিনিধি বেছে নেই। আর নির্বাচন হলো সেই প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা শুধু আমাদের প্রতিনিধি বাছতেই পারি না, তাদের কাজ পছন্দ না হলে পরের বার তাদের বদলে দেওয়ার ক্ষমতাও আমাদের হাতেই থাকে। চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ১৯৮৭ সালে হরিয়ানার নির্বাচনে দেবী লালের লোকদল পার্টি কথা দিয়েছিল যে তারা জিতলে কৃষকদের ঋণ মৌকুফ করে দেবে। মানুষ তাদের বিশ্বাস করে ভোট দেয়, আর তারা জেতার পর সে কথাও রাখে। কিন্তু মজার ব্যাপার হলো ৪ বছর পর ১৯৯১ সালের নির্বাচনে সেই একই দল কিন্তু হেরে যায়, কারণ মানুষ আর তাদের কাজে খুশি ছিল না। এই ঘটনাটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে নির্বাচন মানে শুধু সরকার তৈরি করা নয়, তার কাজের হিসেব নেওয়া, আর দরকার পড়লে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াও বটে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, শুধু নির্বাচন হলেই কি সেটাকে গণতন্ত্র বলা যায়? একদমই না। এমন অনেক দেশ আছে যেখানে নির্বাচনের নামে শুধু নাটক হয়। তাহলে একটা নির্বাচনকে কখন সত্যিকারের গণতান্ত্রিক বলা যাবে? এর জন্য কয়েকটা শর্ত পূরণ করতে হয়। চলুন সেগুলো কি কি একবার দেখে নিই। একটা নির্বাচনকে আসল গণতান্ত্রিক হতে হলে এই 5টা শর্ত মানতেই হবে। ১. প্রত্যেক নাগরিকের একটা করে ভোট থাকবে, আর সব ভোটের দাম হবে সমান। ২. মানুষের কাছে বেছে নেওয়ার জন্য একাধিক বিকল্প থাকতে হবে, মানে বিভিন্ন দল আর প্রার্থী ভোটে দাঁড়াতে পারবে। ৩. নির্বাচন একটা নির্দিষ্ট সময় পর পর হতে হবে, যেমন আমাদের দেশে 5 বছর পর হয়। ৪. মানুষ যাকে চাইবে সেই জিতবে। আর ৫ নম্বর, যেটা সবচেয়ে জরুরি, পুরো নির্বাচন প্রক্রিয়াটা হতে হবে অবাধ আর স্বচ্ছ, যাতে মানুষ কোনো ভয় বা চাপ ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এবার আসা যাক নির্বাচনের এমন একটা দিকে যেটা নিয়ে প্রায় বিতর্ক হয়। সেটা হলো রাজনৈতিক প্রতিযোগিতা। আমরা তো প্রায়ই দেখি নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, কাদা ছোড়াছুড়ি করছেন। এটা দেখতে কারোরই ভালো লাগে না। কিন্তু এই প্রতিযোগিতাটা কি পুরোপুরি খারাপ, নাকি এটাকে আমরা একটা প্রয়োজনীয় মন্দ বলতে পারি? এই প্রতিযোগিতার দুটো দিকই আছে। এর খারাপ দিকগুলো হলো এটা সমাজে বিভেদ তৈরি করে। নেতারা অনেক সময় জেতার জন্য নোংরা কৌশল নেন, আর শুধু পরের ভোটে জেতার কথা ভেবে দেশের জন্য ভালো কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে চান না। কিন্তু এর একটা দারুণ ভালো দিকও আছে, আর সেটা হলো এই প্রতিযোগিতার কারণেই নেতারা জানেন যে তারা যদি মানুষের জন্য কাজ না করেন, তাহলে পরের বার মানুষ তাদের আর ভোট দেবে না। এই ভয়টাই কিন্তু তাদের জনগণের কাছে দায়বদ্ধ রাখে, আর ভালো কাজ করতে একরকম বাধ্য করে। এই কথাটা দিয়ে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যায়। ভাবুন তো, একজন দোকানদার হয়তো শুধু নিজের লাভের কথাই ভাবেন, কিন্তু তিনি ভালো জিনিস দিতে বাধ্য হন। কেন? কারণ তিনি জানেন খারাপ জিনিস দিলে ক্রেতা পাশের দোকানে চলে যাবে। রাজনৈতিক প্রতিযোগিতাও ঠিক এই রকমই। নেতারা হয়তো শুধু ক্ষমতা চান, কিন্তু এই প্রতিযোগিতাই তাদের বাধ্য করে জনগণের সেবা করতে। কারণ তারা জানে সেবা না করলে পরের বার জনগণ তাদের দোকানটাই বন্ধ করে দেবে। বেশ, অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো। এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক। আমাদের নিজেদের দেশে এই বিশাল নির্বাচনী প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে তার কিছু মূল বিষয় এবার আমরা দেখে নেব। আমাদের দেশে এলাকাভিত্তিক একটা ব্যবস্থা মেনে চলা হয়।
মানে নির্বাচনের সুবিধার জন্য পুরো দেশটাকে কতগুলো ছোট ছোট এলাকায় ভাগ করা হয়। এই প্রত্যেকটা এলাকাকেই বলা হয় এক একটা নির্বাচনী এলাকা বা কনস্টিটিউয়েন্সি। আর প্রত্যেক এলাকার ভোটাররা মিলে নিজেদের জন্য একজন করে প্রতিনিধি নির্বাচন করেন। এই সংখ্যাটা দেখুন, ৫৪৩। এটা হলো আমাদের লোকসভা নির্বাচনের মোট নির্বাচনী এলাকার সংখ্যা। তার মানে সারা দেশ থেকে মোট ৫৪৩ জন প্রতিনিধি বা সাংসদ নির্বাচিত হয়ে সংসদে যান এবং আমাদের সবার জন্য আইন তৈরি করেন। ভাবুন কি বিশাল একটা আয়োজন। এই ব্যবস্থার কয়েকটা মূল বিষয় আছে, যেমন লোকসভা নির্বাচনের জন্য প্রত্যেক কেন্দ্র থেকে একজন করে সাংসদ বা এমপি নির্বাচিত হন। আবার রাজ্য স্তরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন বিধায়ক বা এমএলএ। আর সবথেকে গুরুত্বপূর্ণ নীতিটা হল প্রত্যেকটা নির্বাচনী এলাকার জনসংখ্যা মোটামুটিভাবে সমান রাখার চেষ্টা করা হয়। কেন বলুন তো? যাতে দেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্য সমান থাকে, সেটা শহরের ভোটই হোক বা গ্রামের। এই কার্টুনটা দেখুন, কি অসাধারণভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে, তাই না? একজন নেতা অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু একজন সাধারণ ভোটার তাকে মনে করিয়ে দিচ্ছেন, ভোটটা কিন্তু আমার কাছে। এটাই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য। দিনের শেষে আসল ক্ষমতাটা কিন্তু জনগণের হাতেই থাকে। তাহলে আজকের পুরো আলোচনা শেষে আমরা এই প্রশ্নটা নিয়ে ভাবতে পারি, যদি নির্বাচন একটা পরীক্ষা হয় যেখানে রাজনৈতিক দল আর নেতারা জানতে পারেন যে তারা পাশ করেছেন না ফেল, তাহলে বলুন তো সেই পরীক্ষার পরীক্ষক কারা? উত্তরটা খুব সহজ, তাই না? পরীক্ষক হলাম আমরা, সাধারণ জনগণ। গণতন্ত্র এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সহজভাবে জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।